আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দেখতে এবং শুনতে পেলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি নাকি কমেন্ট পড়ি না, আপনাদের অনেকের অভিযোগ। চট্টগ্রামের হালি শহর থেকে ইয়ার মোহাম্মদ ভাই, আপনি দেখছেন, অবশ্যই আপনার জন্য শুভকামনা রইল। চট্টগ্রাম মানে তো আমার প্রিয় শহর, হালি শহর। মাঝখানে আমার এক রিলেটিভের বাসায় গিয়েছিলাম, মাইজপাড়া। আবার যাব যদি আপনারা দাওয়াত করেন। দর্শক, আমি ইরান প্রসঙ্গে আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই। রাশিয়া ইরানকে এই মুহূর্তে একদম 11th আওয়ারে দুটো বিগ সারপ্রাইজ দিয়েছে, যেটা ট্রাম্প চাচ্চুর জন্য ব্যাপক টেনশনের কারণ। পাশাপাশি যে ট্রাম্প বহাল তবিয়তে ছিলেন, ইরানকে চমকে দিয়ে থমকে দিয়ে কিছু দেখাতে চেয়েছিলেন, সেই ট্রাম্প একটু হলেও চুপসে গেছেন, কারণ আরবরা তাকে না বলে দিয়েছে। পাশাপাশি আলী খামেনির একটার পর একটা সারপ্রাইজ ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহু প্রশাসনকে নাড়িয়ে দিচ্ছে। সংক্ষেপে বললাম, বিস্তারিত আলোচনা তুলে ধরব কি খবরটি ছিল আজকের সেশনে। প্রথম যে বিষয়টি হলো, রাশিয়া তার সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান, যেটাকে আমরা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বলে থাকি, SU-35, যেটা মার্কিন S-35 কে বিট করে, যেটা দিয়ে ইসরায়েল ইরানে যে যুদ্ধটা শুরু করেছিল এই 35 দিয়ে করেছিল, মার্কিন পঞ্চম প্রজন্মের 35 দিয়ে। আর ইরানকে রাশিয়া এবার সেই SU-35 তুলে দিয়েছে হাতে। তার মানে ইরান এবার যে যুদ্ধটা শুরু করবে, এখানে ইসরায়েলের উপর এই রাশিয়ান তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ব্যবহার করার সুযোগ পাচ্ছে। ফার্স্ট। সেকেন্ড যে বিষয়টি, শুধু তাই নয়, রাশিয়া ইরানকে S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়েছে। আপনারা জানেন যে এটাও পঞ্চম প্রজন্মের, এবং রাশিয়ার সবচেয়ে আধুনিক দুটো আকাশ প্রতিরক্ষা আছে, একটি S-400, একটি S-500। এবং এই অভিযোগটি কে তুলছে? ইয়ার লাপিড। এটি হলো ইসরায়েলের যিনি চিফ অফ স্টাফ, সেনা প্রধান, মানে সেনাবাহিনীর যিনি চিফ অফ স্টাফ, তিনি বলছেন, এবং তার গণমাধ্যম, ইসরায়েলের গণমাধ্যম বলছে, রাশিয়া গোপনে ইরানকে এই মহামূল্যবান দুটো অস্ত্র পৌঁছে দিয়েছে। একটি যুদ্ধ বিমান SU-35, অন্যটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400। তো এই খবরটির কারণে মোটামুটি ট্রাম্প একটু চিন্তায় পড়ে গেছে যে ইরানের কাছে আর কি কি ঢুকতেছে। পাশাপাশি এমন খবরও আসছে যে ইরানের পক্ষ থেকেও, চীনের পক্ষ থেকেও ইরানে এসে গেছে আরো বেশ আধুনিক কিছু অস্ত্র, যেটার লিস্ট কারো কাছে নেই, না মোসাদ না সিআইএ এর কাছে। কারণ আপনারা জানেন যে চীন তার সামরিক অস্ত্র ভান্ডারে এমন এমন কিছু জিনিস রেখেছেন যেটা পৃথিবীর কেউ জানে না মানে হলো তারা সেটা প্রকাশ করে না। চীন যেটা করছে, এই যুদ্ধগুলোতে তার পার্টনারদেরকে গোপনে কিছু জিনিস দিয়ে থাকে, দিয়ে ট্রাই করে যে এটা আসলে যুদ্ধ ক্ষেত্রে কতটা পারফেক্টলি কাজ করতে পারে। যেমন পাকিস্তানকে দিয়ে ভারতকে বধ করেছিল। তো বলা হচ্ছে চীন এবার ইরানকে কিছু এমন বিপজ্জনক অস্ত্র দিয়েছে, যেটা ইরানকে চীন নিজেই ব্যবহার শেখাবে, অথবা নিজেই ইরানের পাশে বসে চীন বা তাদের বিশেষজ্ঞরা ব্যবহার করবে ইরানের হয়ে আমেরিকার বিরুদ্ধে। আর এটার সাফল্যটা চীন দেখবে, যে আসলে আমেরিকার S-35 কে বা এয়ারক্রাফট ক্যারিয়ারকে বা ওয়ারশিপকে, আইজনহরকে বা আয়রন কি বলে তাদের প্যাট্রিয়ট কিংবা থার্ডকে ফাঁকি দেওয়ার সক্ষমতা আছে কিনা, এরকম বহু রকম বিষয়গুলোকে ইরানের মাধ্যমে চীন পর্যবেক্ষণ করবে, পরীক্ষা চালাবে। কিছু সূত্র বলছে, মিডল ইস্টের কিছু গণমাধ্যম বলছে যে ইরান চীনের সর্বাধিক আধুনিক অস্ত্র হাতে পেয়েছে, ইরান চীন থেকে সবচেয়ে বেশি পেয়েছে। আর তাদের চেষ্টাটা হলো তারা আমেরিকাকে বধ করবে এভাবে। তো এই পজিশনের মধ্যেই কালকে থেকে যে সবচেয়ে বেশি খবরগুলো এসছে, সেটা হলো ইরান আমেরিকাকে ঠেকানোর জন্য কি কি পথ অবলম্বন করবে, আর আমেরিকা কোন পদ্ধতিতে ইরানে আক্রমণ করবে। খুব মন দিয়ে শুনবেন এই কথাগুলো। বিষয়টা হলো যে ইরানে
আমেরিকার টার্গেট একটা শর্ট রেঞ্জ লড়াই, ওয়ার, অর্থাৎ স্বল্প মাত্রার যুদ্ধ। আমেরিকা চাইছে ইরানের মধ্যে কিছু স্ট্রাইক চালাবে, চালিয়ে তাদের কিছু রাজনীতিককে হত্যা করবে। প্রধান টার্গেট আলী খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে হত্যা করলে 40 বছরের ইসলামিক প্রজাতন্ত্রের ইরান যে এটির অবসান ঘটবে, আসবে সেকুলার ইরানের নতুন যাত্রা। এটি হলো ইসরায়েল এবং আমেরিকার পরিকল্পনা। 12 দিনের যুদ্ধে তারা অনেক হাই অফিসিয়ালকে মারলেও আলী খামেনিকে মারতে পারেনি। এরপর তারা বহুবার তাদের এজেন্সি অর্থাৎ মোসাদ সিআইএর লোকদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে, পারেনি। কারণ ইরান এখানে এমন একটি কৌশল হাতে নিয়েছিল যে ইরানের সর্বোচ্চ যে ব্যক্তি, ধরেন সেনা প্রধান, আইআরজিসি প্রধান, গোয়েন্দা প্রধান, তারাও জানেন আলী খামেনি কই আছে। বিষয়টা কি খেয়াল করবেন যে বাংলাদেশে যখন বিএনপির একে একে বহু নেতা ধরা পড়তেন, তখন দেখবেন শিবিরের নেতারা খুব ধরা পড়তেন না। তার প্রধান কারণ হলো যে শিবিরের নেতারা তারা তাদের মূল নেতাদের সাথে কানেক্ট থাকতেন না। এগুলো বার্তা বাহকের মাধ্যমে আওয়ামী লীগের যে 15-16 বছর সেই সময়টি বলছি। একবার আমার মনে আছে কোন একটি বার্তা বেগম খালেদা জিয়া আমাকে দিয়েছিলেন, এটা জামাতকে পৌঁছানোর জন্য। আমাকে গুলশানে ডেকে নিয়ে বেগম জিয়া বললেন, তো জামাতের নেতা রফিকুল ইসলাম খান, তাকে তথ্যটি আমাকে দিতে হবে। তো তাকে আমি খুঁজে বের করবো কিভাবে? আবার 10টা চেকপোস্টের মতো আর কি তাকে আমাকে নিয়ে গেছে। শেষ পর্যন্ত কোথায় গেলাম? মিরপুর ডিএসএসে, একদম সেনাবাহিনীর ঘরের মধ্যে রফিকুল ইসলাম খান বসে আছে। আমাকে মিরপুর 10-এ নামাইলো। সেখানে একজন আমাকে বাইকে করে 11তে নিয়ে গেল, সেখানে একজন ছেড়ে দিল, 11 থেকে আরেকজন আমাকে রিসিভ করলো। সেখান থেকে এইভাবে আমাকে ধাপে 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 একজন ব্যক্তি আমাকে নিয়ে যাচ্ছে না, ভেঙে ভেঙে তো ডিএসএসে নিয়ে হঠাৎ করে আরেকজন ব্যক্তি তার কাছ থেকে আমাকে নিয়ে নিছে। আপনি এটা, আমি হ্যাঁ এটা। আমাকে একটা বাসার মধ্যে নিয়ে গেল, যা দেখি সেখানে নুরুল ইসলাম বুলবুল ভাই আর রফিকুল ইসলাম খান বসে আছে। আমি তাদেরকে বেগম জিয়ার মেসেজটা দিলাম, এই বিষয়টা। এই যে জিনিসগুলো প্রক্রিয়া, এই কারণে দেখবেন যে জামাত শিবির ধরা খাইছে, কারণ আওয়ামী লীগের সময় সবচেয়ে আমাদের নিরাপত্তা বাহিনী অনেক হার্ডলি কাজ করতো, মানে তারা জান প্রাণ দিয়ে কাজ করতো। ইউনুসের প্রশাসনের মতো না, বা বিএনপির প্রশাসনের মতো না, তার টাকা বিলি সব শেষ হয়ে যায়। ওরা এটাকে ইমানি দায়িত্ব মনে করতো আওয়ামী লীগ, যে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য আমাদের সব করতে হবে, আওয়ামী লীগ টিকলেই আমাদের এটা হবে। তো এই জায়গাটা যেটা হচ্ছে, ইরানের আলী খামেনিকে রক্ষায় যে বাহিনীরা কাজ করছে, সেই বাহিনীরও দেখা যাচ্ছে যে অনেকেই জানে না আলী খামেনি কোথায়, তার যে বাংকার, সে কোন বাংকারে আছেন, তার আদৌ বাংকারটা কোথায়, তার পরিবার, তার সন্তানকে বলা হচ্ছে না। কারণ তার ছেলেও যদি ধরা পড়ে যায়, ছেলেকে শাস্তি দিলে ছেলে বলে দিবে বাবা কোথায় আছে। হাতে গোনা কিছু লোক শুধু আলী খামেনির অবস্থানটা জানেন, যারা জানেন তারা তার সঙ্গেই থাকেন। আবার তার যে বার্তাবাহক, মানে সেনা প্রধানকে বা আইআরজিসি প্রধানকে কোনো মেসেজ দিতে গেলে একটা কোডিং সিস্টেমে সেই বার্তাটা তাকে পাঠানো হয় হাতে হাতে, টেকনোলজি আর ইউজ করা হয় না এখন। এই হলো বিষয়টা। এখন সিআইএ মোসাদ আলী খামেনিকে হত্যার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে ইরানের মধ্যে তার অবস্থান জানার জন্য। আর আমেরিকা একটা লম্বা যুদ্ধে না যে খামেনিকে হত্যার জন্য তারা স্ট্রাইক চালাবে, যে ইনি এই জায়গাটা আছে, ইনি এই জায়গাটা আছে, সম্ভাব্য জায়গাগুলোকে ট্রেস করে সেখানে B2 বোম্বার্স অথবা টুমাহক দিয়ে অ্যাটাক করবে। সেই জন্য আমেরিকা সেই পদ্ধতিতে আগাচ্ছে। ইরান বলছে, তুমি যদি তোমার এয়ারক্রাফট ক্যারিয়ার দিয়ে আমাকে আক্রমণ করো, তাহলে আমার টার্গেট থাকবে তোমার এয়ারক্রাফট ক্যারিয়ারকে সাগরে ডুবিয়ে দেয়া। তাই তারা কয়েকটি টেকনোলজি ব্যবহার করছে। 21D মিসাইল, যেটি বললাম ব্যালিস্টিক মিসাইল, সেটা রাখছে চীন থেকে। ইরানের নিজের ছোট ছোট ক্ষুদ্র অনেকগুলো মিসাইল আছে, যে মিসাইলগুলো ইরানের থেকে নিয়ে রাশিয়া ব্যবহার করেছিল ইউক্রেনের বিরুদ্ধে। তো এবার যেটি হচ্ছে, ইরান কয়েকটা পদ্ধতি গ্রহণ করছে। নাম্বার 1, যখন আমেরিকা ইরানে আক্রমণ করবে, ইরানের টার্গেট থাকবে আক্রমণ স্থল, সেটা যদি আব্রাহাম লিঙ্কন যে যুদ্ধ কি বলে এয়ারক্রাফট ক্যারিয়ার বলছে এটা হয়, একযোগে তারা ড্রোন অ্যাটাক করবে উপর থেকে, স্বল্পমাত্রার কম দামি ড্রোন। এই ড্রোনগুলো খুব দ্রুত ঢুকতে পারে। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, দর্শক, একটু সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো উপর থেকে যখন ঝাঁকে ঝাঁকে এই ড্রোনগুলো আসবে, তখন আমেরিকা এগুলোকে ইন্টারসেপ্ট করতে পারবে না সহজে। কয়টা কি করবে? দ্বিতীয়ত,
ইরানের হাতে রয়েছে 5,000 খুব শক্তিশালী ছোট বোট। আপনারা জানেন যে এই কাজটা সবচেয়ে বেশি হয় ইয়েমেনে, হুতিরা করে। তো ইরান তার পারস্য সাগরকে দখলে রাখার জন্য 5,000-এর অধিক বোট আছে। এই বোটগুলোতে মেশিন গান, পানি দাও তো, গরম পানি হাতে, ঠান্ডা গরম। সরি। তো ইরান এই বোটগুলোকে উপর থেকে ড্রোন ছাড়বে, যেটা ইরানের পরিকল্পনা। এই ড্রোনগুলো আইজেনহোক আর আব্রাহাম লিঙ্কন, যেটা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, টার্গেট করবে। নিচ থেকে শত শত ওয়াটার ড্রোন বা আমরা যদি বলি স্পিড বোট টাইপের যে বোটগুলো আছে, এগুলো মুভ করবে, একদম চারদিক থেকে মুভ করবে। এগুলোর মধ্যে মিসাইল, তারপরে এগুলোর মধ্যে মেশিন গান, এগুলোর মধ্যে আপনার রকেট লঞ্চার, যেগুলো সেট করার ক্যাপাবল। এগুলো ধরেন এই জিনিসগুলো কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ করবে না, রোবোটিক পদ্ধতিতে, অটোমেটিক জিপিএস টার্গেট লক ডেড অ্যাকশন। অর্থাৎ ধরেন একসাথে 300 ছোট বট ছেড়ে দিবে সেই আব্রাহাম লিঙ্কনকে টার্গেট করে, চারদিক থেকে এটাকে ঘিরে ফেলবে, কোন স্পিডে টার্গেটে মুভ করবে এবং অটোমেটিক তার টার্গেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মিসাইল অ্যাটাক চালাবে পানি থেকে। এখন ধরেন 300 বোট যদি একসাথে মুভ করে, আমেরিকার ওই এয়ারক্রাফট ক্যারিয়ারে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা উপর থেকে ধরেন 500, নিচ থেকে যদি 300, 700 মিসাইল এট এ টাইম অ্যাটাক করলে ওইটার বাপ ফিরে আসবে। কল্পনা করা যায় যেখানে ইউক্রেন রাশিয়ার ভেতরে প্রায় 2000 কিলোমিটার ঢুকে ড্রোন অ্যাটাক করে আসছে, রাশিয়ার S-400 পর্যন্ত ব্যর্থ হয়ে গেছে, রাশিয়া ট্যাকেল দিতে পারে নাই। সেখানে আমেরিকা কি করবে? ইউক্রেনে ড্রোন অ্যাটাক ঠেকাতে পারেনি, 2000 কিলোমিটার ঢুকে গিয়ে পারমাণবিক প্রকল্পের কাছে গিয়ে অ্যাটাক করে আসছে ইউক্রেন। সেখানে ইরানের একদম প্রতিবেশী অঞ্চলে, সেটা হোক গালফ অফ ওমান, আরব সাগর, যেখানেই হোক, এটা ইরানের টেরিটরির মধ্যে আছে। অনায়াসে ইরান সেখানে অ্যাটাক করতে পারে, তার সকল মিসাইল রেঞ্জ সেখানে পৌঁছে যেতে পারে। তো ইরানের প্রথম টার্গেট থাকবে এয়ারক্রাফট ক্যারিয়ারটাকে খতম করে দেওয়া। তাই তারা উপর থেকে সর্বপ্রথম ড্রোন হিট করবে, নিচে থাকবে তাদের মানে ওয়াটার বোট। 3 নাম্বার, এই দুটো যদি ব্যর্থ হয়, ইরান চালাবে তার হাইপারসনিক অ্যাটাক। হাইপারসনিক অ্যাটাক বুঝতে তো পারছেন, এটাকে ইন্টারসেপ্ট করার ক্ষমতা খুব কম আছে, যেটা ইসরায়েলের মতো দেশ পারে নাই। ইসরায়েলের 12 দিনের যুদ্ধে ইরান স্বল্প মাত্রা ড্রোন মিসাইল দিয়ে তাদেরকে ভেলকি দেখাইত, মানে তাদের ব্রেনকে নিয়ে গেম খেলতো। প্রথম ধরেন 300 ড্রোন বা মিসাইল মারত স্বল্প মাত্রা, এগুলো ইসরায়েলে ঢুকতো, আয়রন ড্রোম বা প্যাট্রিয়ট বা থার্ড এন্টি মিসাইল গুলো মেরে এগুলোকে উড়াইতো, ঠাস ঠাস ঠাস, ধাম করে 5টা মিসাইল চলে আসতো হাইপারসনিক। হাইপারসনিকের স্পিড বিট করা সক্ষম না সব ব্যাটারি, মানে আয়রন ড্রোম বলি, প্যাট্রিয়ট বলি, থার্ড বলি, এই ব্যাটারি অনেক সময় পারে না। হাইপারসনিকের কিছু ধারা থাকে, ধরেন এটা শব্দের চেয়ে স্পিডে চলে। তো ইরানের এই মিসাইল গুলো যখন ইসরায়েলে ঢুকতো, ধরেন 200, 300, 250 অথবা ধরেন 50টা 60টা প্রথমে আসতো, এগুলো এসে করতে ওদেরকে দিগ্ভ্রান্তি করতো, যে ওদের ব্যাটারি সিস্টেমকে, ওদের রাডারকে ফাঁকি দিত আগে। তো এগুলোকে ওরা মারতে ব্যস্ত হইতো। 10 টাকার একটা মিসাইল মারতে ধরেন 10,000 টাকার একটা এন্টি মিসাইল মারতো, মাইরা ওদের 12টা বাজাইতো। এরপরে আসতো হাইপারসনিক, ওইটা ধরেন খাইবার আসতো, তারপরে আপনার কি বলে প্যালেস্টাইন আসতো, ওদের যেগুলো আছে মানে দুর্দান্ত সিজিন আসতো, শাহেদ আসতো। এই যে হাইপারসনিক গুলো আসতো, এগুলো আর ইসরায়েল ট্যাকেল করতে পারতো না। তো ইরান এবারও সেই পদ্ধতিটি নিচ্ছে, তারা আমেরিকাকে পাগল করে ছাড়বে যাতে এই সাগরটিকে মাথা নিচু করে যায়। এখন বলবেন এটা কিভাবে সম্ভব? ইরান যদি এটা না পারে, হুতিরা পারলো কি করে? হুতিরা গালফ অফ এডেন, হুতিরা ওমান সাগর, হুতিরা আরব সাগর, ইন্ডিয়ান ওশান সব দখলে রেখে আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন, জার্মান প্রত্যেকটাকে তাড়াইছে না? মনে আছে তো দখলদারদের সাথে প্যালেস্টাইনের যুদ্ধে এক হুতিরা কিভাবে তাদেরকে তাড়াইছে, সমস্ত ইউরোপ পশ্চিমা রাষ্ট্রগুলি এক হয়ে গেছে, মনে আছে আপনাদের?
তাদেরকে তাড়িয়ে বিদায় করেছে হুতিরা, হুতিরাই, এই হুতিদের এগুলো দিছে কি ইরান। এবার ইরান নিজের যুদ্ধে জড়িয়ে গেছে। তাহলে ইরান কি করতে পারে? তার মানে সাগরের খেলায় আমেরিকাকে একটা বড় রকম পরাজিত করার টার্গেট আছে আমাদের খোমেনি হুজুরের। নাম্বার 3 আসেন, এরপরে যেটা হলো যে ইতিমধ্যে আরবের রাষ্ট্রগুলো ট্রাম্পকে বলে দিয়েছে না। অর্থাৎ এতদিন জর্ডান, আরব আমিরাত, ইসরায়েল আমেরিকার পক্ষে ছিল। গতকালকের খবর, জর্ডানও আমেরিকাকে নাকি বলে দিয়েছে আমাদের ভূমি এবং আকাশ ব্যবহার করে ইরানে আক্রমণ করা যাবে না, কারণ ইরান জর্ডানকে বলে দিয়েছে এইবার তোরে খাইছি, যদি এবার তোর ভূমি ব্যবহার হয় আমার দেশে আক্রমণে, আমি আমেরিকা ইসরায়েল রেখে আগে তোরে ধরবো, দ্বিতীয় আব্দুল্লাহ তোর ঘাড় মটকাবো। মানে ইরানের পক্ষ থেকে খুবই স্ট্রংলি আলাকচি বার্তা দিয়ে দিয়েছে জর্ডানকে, জর্ডান তোর এবার খবর আছে, কারণ তোর তো বাঁচায় আমেরিকা, দেখি তোর বাপ আসে কিনা তোরে বাঁচায়, তাকে ধরি তোরে আমি। আরব আমিরাত বলছে কালকে তাদের ভূমি আকাশ ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। অর্থাৎ আরব এবার একজোট হয়েছে। ইতিমধ্যে মোহাম্মদ বিন সালমান, ক্রাউন প্রিন্স মিস্টার সৌদি আরবের যিনি, তিনিও বলে দিয়েছেন। আর কাতারের সাথে তো ইরানের সখ্যতা অনেক আগের, আপনারা জানেন। তার মানে ট্রাম্প চাচ্ছু এই মুহূর্তে আরবকে ব্যবহার করে আর ইরানে আক্রমণ করতে পারছে না। তার একটাই পথ, সাগরে বসে ঠুস ঠুস করে মারা। আবার আমেরিকা থেকে এই বিশাল পথ পাড়ি দিয়ে মারতে গেলে পারবে না, কারণ তাদেরকে কয়েকটা পথে এসে ফুয়েল রিফিলিং করতে হবে, তেল নিতে হবে, যেটা B2 বোম্বার্স দিয়ে পারমাণবিক ক্ষেত্রে আক্রমণের সময় হয়েছে। এটা একটা ঘটনা হতে পারে, দুইটা ঘটনা হতে পারে, লং টাইম যুদ্ধ সম্ভব না। নিকট কেউ ইরাক ব্যবহার হতে দেবে না, ইরাক ঘোষণা দিয়েছে। অর্থাৎ ইরানের আক্রমণের জন্য ইরানের প্রতিবেশী যতগুলো মার্কিন ঘাঁটি আছে প্রত্যেকটা না বলে দিয়েছে কাকে? ট্রাম্পকে। ট্রাম্প এখন কালে হাত দিয়ে বলছেন কি হবে। এখন তিনি আবারও এটা নিয়ে আলোচনা শুরু করছেন। তার মানে হলো গেম খামেনির হাতে চলে আসছে। যুদ্ধ হয়তো ট্রাম্প করবেন অথবা করবেন না, সেটা হয়তো সাময়িক অল্প সময়ের ব্যবধানে আমরা বুঝবো, কিন্তু গেম চলে এসছে মিস্টার খামেনির হাতে। খামেনি গোপন জায়গা থেকে এখন কন্ট্রোল করছেন সব। তবে এটাও ঠিক, ইরানের মধ্যে বিশ্বাসঘাতক ভরপুর, এটার ব্যাপারে আমার কোনো আস্থা নেই। দেখা যাবে খামেনি যেখানে বসে আছেন আমেরিকা সেখানে এসে 2টা বোমা মেরে চলে গেছে, খামেনি শেষ। কারণ হলো এই বিশ্বাসঘাতকরা মুসলমান সাম্রাজ্যগুলোকে ধ্বংস করেছে। আপনারা হিস্ট্রি যারা পড়েন দেখবেন মুসলমানদের সাম্রাজ্যগুলো 300, 400, 500, 800 বছর পর্যন্ত পৃথিবী শাসন করেছে, পতন হয়েছে ভেতরে থাকা বিশ্বাসঘাতকদের জন্য। তো ইরানের খামেনির বিরুদ্ধে দেখা যায় তার খুব বিশ্বস্ত লোক হয়তো বা বিক্রি হতে পারে, এটাই ইরানকে ভোগায় বেশি। কারণ ইরান জানে না তার বিশ্বাসঘাতকরা কোন কোন পদে বসে আছে। আর সিআইএ যেখানে চীনের সেনাপ্রধানকে কিনে ফেলেছে, চীনের গতকালকে খবর দিয়েছি আপনাদের, তো বুঝতেন যে সিআইএ কি করতে পারে। তো দর্শক, এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ইউটার্ন নেবেন না তিনি শেষ পর্যন্ত তার ইজ্জত রক্ষা করতে ফেস সেভিং এর জন্য কিছু একটা করবেন, নাকি ব্যাকডোর আলোচনার মাধ্যমে একটা সমাধান খুঁজবেন, এটা বলা মুশকিল। ট্রাম্প আনপ্রেডিক্টেবল ম্যান, সে কি করে কেউ জানে না। তবে কাতার, তুরস্ক যাদের সাথে আমেরিকার সম্পর্ক ভালো, ইরানের সম্পর্ক ভালো, তারা তাদের দ্বিতীয়লিটা চালা যাচ্ছে যে কোনো ভাবেও মধ্যপ্রাচ্যে শান্ত রাখতে হবে। কারণ ইরান হরমুজ প্রণালীতে তার সব যন্ত্রপাতি পাঠা দিচ্ছে। ইরান আক্রান্ত হলেই হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। হরমুজ প্রণালী বন্ধ মানে ফুয়েল বন্ধ, পৃথিবী অন্ধকার, দাম বেড়ে যাবে কয়েক গুণ, পুরো পৃথিবী স্টপ হয়ে যাবে মধ্যপ্রাচ্যের এক যুদ্ধে। বোঝেন, পুরো পৃথিবীর 20-30% তেল এখান দিয়ে এই হরমুজ দিয়ে আসা যাওয়া করে। এটা বন্ধ করলে আমেরিকা বলেন যাই বলেন সব অর্থনীতি ভেঙে পড়বে। ইরান ওই জায়গাটায় হাত দেবে। তাই হরমুজ প্রণালীতে ইরান তার সকল সিস্টেম পৌঁছে দিয়েছে। আমি আক্রান্ত হব, হরমুজ বন্ধ। আরব কি করবে? আরবের তেল তো এই হরমুজ দিয়ে ঢুকবে, আরব লাল বাতি জ্বালায় বসে থাকবে। বুঝছেন না? খেলা সবার হাতে আছে। শেষ খেলাটা কে কোন দিক থেকে খেলবে সময়ের আলোকে সেটা হয়তো আমরা বুঝবো। গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকছে ইরান প্রসঙ্গ, এবং চীন একটা বড় ধাক্কা থেকে বেঁচে গেল। কিভাবে আমেরিকার সিআইএ ঢুকে গেছে চীনের মধ্যে এবং কত বড় সর্বনাশ করেছে আমেরিকা, সেই খবরটিও দেব। দর্শক, প্রথমে আসি আমি পাকিস্তান বাংলাদেশ প্রসঙ্গে। পাকিস্তান বাংলাদেশ প্রসঙ্গে
যে খবরটি এখন সবচেয়ে বেশি আলোচিত সেটি হলো বাংলাদেশ ইতিমধ্যে ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে, কারণ বাংলাদেশ নিরাপত্তার অভিযোগ তুলেছে ভারতের বিরুদ্ধে। কারণ ভারতে বাংলাদেশের হাই কমিশনে আক্রমণের ঘটনা ঘটেছে, এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ তাদের ভেন্যু পরিবর্তনের কথা বলেছিল আইসিসি কে। আন্তর্জাতিক আমাদের যে ক্রিকেট বোর্ড সেখানে আবেদন করেছিল বাংলাদেশ যে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন করা হোক। আমরা দেখেছি এর আগে ভারত যখন এরকম ভেন্যু পরিবর্তন করতে চেয়েছিল, আইসিসি সেই ভেন্যুগুলো পরিবর্তন করেছে। তো বাংলাদেশ যখন ভারতে খেলতে চাইছে না, তখন আইসিসির কাছে আবেদন করার পর আইসিসি বাংলাদেশের আবেদনকে তোয়াক্কা করেনি। কারণ আইসিসি মানে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড না, আইসিসি মানে হলো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। এটি আবার প্রমাণ হয়ে গেছে। তো বাংলাদেশ যখন এই ছিটকে পড়লো, অর্থাৎ বাংলাদেশ যখন ভারতে খেলতে চাইলো না, তখন বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে দলে অন্তর্ভুক্ত করা হলো, আর বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে পড়লো। অর্থাৎ ক্রিকেট বোর্ড যেন ভারতের হয়ে, আমাদের মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড, তারা ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিশোধ নিল। এটা কোনো নিরপেক্ষ ক্রিকেট বোর্ড আর থাকছে না। তো এটার জোর প্রতিবাদ জানিয়েছে আমাদের বন্ধু রাষ্ট্র পাকিস্তান। বন্ধু বলছিলাম না শত্রু বলছিলাম? একটু আবার রিপিট করেন, বন্ধু রাষ্ট্র বলছিলাম না শত্রু রাষ্ট্র বলছিলাম? 54 বছর ধরে আমাদের বাংলাদেশের যে চেতনা লালন করা হয়, চেতনা তেল মালিশ করা হয় যে চেতনাটা, বুঝছেন তো? সেই চেতনাটা 54 বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে ছিল আর ভারতের পক্ষে ছিল। এই দেশে যারা রাজনীতিতে ক্ষমতায় বসেন প্রত্যেকে ভারতের তেল মাখেন আর ভারতের দাবিদারি করে ক্ষমতায় বসেন, আর পাকিস্তানকে শত্রু বানিয়ে রাখা হয়। 71 ইস্যুটিকে সামনে টেনে এটি করা হয়। আজকে বাংলাদেশের ক্রিকেটের যে উত্থান, বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস যে পেয়েছে, তার পেছনেও ভূমিকা ছিল পাকিস্তানের। পাকিস্তান আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে ক্রিকেটের ক্ষেত্রে। ইন্টারেস্টিং ব্যাপার, এবার সেই পাকিস্তান কি করলো, যখন বাংলাদেশ আইসিসির কাছে আবেদন করলো, তখন আইসিসি ভারতের ইশারায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই লিস্টেড থেকে বাতিল করে দিল, দিয়ে স্কটল্যান্ডকে নিল। তখন পাকিস্তান জোর প্রতিবাদ জানিয়ে বলল, পাকিস্তানের রাষ্ট্রীয়ভাবে ক্রিকেট বোর্ড থেকে বলা হলো যে এক একজনের জন্য এক এক আইন চলতে পারে না, ভারতের জন্য এক নিয়ম আর অন্য কোন দেশের জন্য ভিন্ন নিয়ম, এটা পাকিস্তান ক্রিকেট বোর্ড গ্রহণ করবে না। একদম কঠোরভাবে সমালোচনা করেছে। পাকিস্তান বলছে যে ভারত এর আগে নিজেরাই একাধিকবার ভেন্যু পরিবর্তন করতে পেরেছে, কিন্তু বাংলাদেশ যখন নিরাপত্তার প্রশ্নের মুখে, যখন বাংলাদেশ ভারতের মধ্যে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং ভারতে অস্ত্রবাজিরা বা দাঙ্গাকারীরা মুসলিমদের উপর বা বাংলাদেশের হাই কমিশনের উপর আক্রমণ করছে, সেখানে বাংলাদেশ খেলবে কি করে? তো এর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তারা আইসিসির বিরুদ্ধে দাঁড়াবে এবং তারা এই ক্রিকেট ম্যাচটি, বিশ্বকাপটি খেলবে কি খেলবে না, এটা নিয়ে তারা সিদ্ধান্তে বসছে। তো প্রথমে ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান মহসিন নাকভি, পাকিস্তানের তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও, তো তিনি প্রথমে তার সিদ্ধান্তের জন্য ক্রিকেট বোর্ড নিয়ে বসছিলেন। এরপর তিনি বসছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে নিয়ে, যারা ক্রিকেট বোর্ডের পাশাপাশি খেলোয়াড়দের নিয়ে, যে তাদের মতামত কি, তারা কি খেলবে। বাংলাদেশকে যেখানে এইভাবে আউট করে দিচ্ছে, তাদের প্রতিবেশী একটি বন্ধু রাষ্ট্র মানে পাকিস্তান বাংলাদেশের জন্য এই মিটিং গুলো করছে। প্রথমে ক্রিকেট বোর্ড মিটিং করেছে, তারপর ক্রিকেট বোর্ড বা মহসিন নাকভি খেলোয়াড়দের সাথে মিটিং করেছে। এরপর তারা খেলোয়াড়রা তাদের সম্মতি জানিয়েছে যে যদি বাংলাদেশকে ভেন্যু চেঞ্জ করে এই বিশ্বকাপ মঞ্চে না রাখা হয়, তাহলে পাকিস্তানও খেলবে না, এমন সিদ্ধান্ত হয়ে গেছে পাকিস্তানের খেলোয়াড়দের সাথে ক্রিকেট বোর্ডের। এবং আজকের মধ্যে জানা যাবে, কারণ আজকে ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করবেন এবং এই বৈঠকের মাধ্যমে পাকিস্তান তার সিদ্ধান্ত জানাবে তারা ক্রিকেট খেলবে কি খেলবে না, মানে বিশ্বকাপে খেলবে কিনা। এখন প্রশ্ন হলো, এই বিষয়টিও খুব সহজ না। যদি পাকিস্তান কোনো কারণে এই বিশ্বকাপ মঞ্চে হাজির না থাকে বা এইটার জন্য খেলতে না আসে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠিন, কি বলবো, আইসিসির পক্ষ থেকে কঠিন শাস্তি চলে আসবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। অর্থাৎ আইসিসি তো নিয়ন্ত্রণ করে কারা, বুঝতেই পারছেন। তো হঠাৎ করে পাকিস্তান যদি বাংলাদেশের পক্ষ নিয়ে খেলাটি বাতিল করে দেওয়া, তারা বিশ্বকাপে অংশ না নেয়, সেক্ষেত্রে ক্রিকেট বোর্ড মানে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড বা আইসিসি পাকিস্তানের উপর বড় রকম শাস্তি এবং জরিমানা
যোগ করে দেবে। জরিমানা বুঝছেন তো, বড় রকম অর্থনৈতিক জরিমানা যোগ করবে। তো তারপরও ধারণা করা হচ্ছে পাকিস্তান মেবি বাংলাদেশের জন্য একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এবার যাদের আত্মে ঘা লাগবে পাকিস্তানের পক্ষে বলায়, তারা একটু বুঝছেন তো নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ে। 2 নম্বর বিষয়টি হলো চীন। যে চীন আমেরিকার বিরুদ্ধে এই মুহূর্তে সবচেয়ে হার্ড লাইনে, বা আমেরিকা যে চীনের বিরুদ্ধে হার্ড লাইনে, সেই চীনকে নিয়ে আমরা অনেক রকম গর্ব করি, অনেক বড় বড় কথা বলি, তাই তো? সেই চীনকে এবার মাইন্ডকে চিপে ফেলে দিল আমেরিকা। অর্থাৎ আমেরিকার সিআইএ কোথায় ঢুকে গেছে বোঝেন? চীনের যিনি প্রধান মানে চীনের যিনি সেনা প্রধান, সেই ব্যক্তিকে কিনে ফেলেছিল মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সিআইএর বাহিনী। অর্থাৎ চীনের সেনা প্রধানকে আজ বরখাস্ত করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, এবং চীনের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এই ভদ্রলোক কারাপশনের সাথে, দুর্নীতির সাথে জড়িত। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল, মার্কিন গণমাধ্যম, তারা বলছে মানে চীন তাকে শুধু কারাপশনের অভিযোগ তুলে সাসপেন্ড করছে। মূল বিষয়টা এখানে নয়। মূল বিষয়টা হলো যে তার বিরুদ্ধে কারাপশনের অভিযোগ না, আসলে তার বিরুদ্ধে আমেরিকার হয়ে কি বলবো স্পাইগিরির অভিযোগ। বিষয়টা হলো মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ চীনের এই সেনা প্রধানকে ব্যবহার করে চীনের পারমাণবিক প্রকল্প বা চীনের পারমাণবিক বা নিউক্লিয়ার সাইডের সকল তথ্য হাতিয়ে নিয়েছে। কে বলছে? ওয়াল স্ট্রিট জার্নাল। তারা বলছে শুধু তাই নয়, চীনের আরো অনেক গোপনীয় নথি সেনা প্রধানের মাধ্যমে হাতিয়ে নিয়েছে আমেরিকা। এখন বোঝার চেষ্টা করেন যে আমেরিকা কোথায় ঢুকে গেছে। ভাবা যায়, কল্পনা করা যায়। এরপর এই সেনা প্রধানকে বরখাস্ত করে তাকে গ্রেফতার করে চীন তার নিকট বা তার সাথে যাদের ভালো সম্পর্ক ছিল, তার আন্ডারে যারা ছিল, যাদের সাথে তিনি কি বলবো বেশি যোগাযোগ রাখতেন বা যারা তার বিশ্বস্ত লোকগুলো, তাদেরকে সিলেক্ট করে তাদের বিরুদ্ধে এখন তদন্ত শুরু করেছে চীনের সেনাবাহিনী। এবং তারা যে কোনো ভাবেই হোক সেনা প্রধানের যে তথ্যগুলো আমেরিকার কাছে পাচার করেছে সেই তথ্যের খোঁজখবর নিচ্ছে। কি কি তথ্য পাচার হয়েছে সেই ব্যাপারে চীন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য কাজ শুরু করেছে। শুধু সেনা প্রধান নয়, এটার সাথে আরো অনেকে জড়িত, তারা ফেঁসে যাচ্ছে এমনটি বলা যায়। প্রশ্ন হলো চীনের মতো একটি দেশ বা সেই দেশের সেনা প্রধানকেও আমেরিকার কাছে বিক্রি হতে হলো কেন? এই উত্তরটি যদি খুঁজতে চান তাহলে বুঝবেন যে পৃথিবীতে আদর্শিক লড়াইটা খুবই স্ট্রংলি চলে। ধরেন একটা ছোট উদাহরণ দিয়ে বাংলাদেশ দিয়ে যদি বোঝাই, কাকে দিয়ে বোঝাই আপনাদের, ধরেন জামাত শিবির। আপনারা খুব কম শুনেছেন যে জামাত শিবির বিএনপিতে গেছে বা আওয়ামী লীগে গেছে, শুনছেন? খুব কম। আমার ব্রেনে আসে না যে জামাতের কোনো নেতা, একটা মামুলি কর্মীও কখনো বিএনপিতে গেছে, জামাতে গেছে না। কারণ এই বাহিনীটা চেইন অফ কমান্ডটা এমন ভাবে তৈরি করেছে, বা ক্যাডার ভিত্তিক যে রাজনৈতিক দলটা বলা হয়, তারা একটা আদর্শ লালন করে। এই আদর্শটা যেমনই হোক, ভালো মন্দ সেটা বিশ্লেষণ না, এটা লালন করে। এই আদর্শটার জন্য তারা প্রয়োজনে সংগঠন থেকে সরে যাবে, কিন্তু অন্য দলে যাবে না। কিন্তু আওয়ামী লীগ থেকে জামাতে যাওয়া, বিএনপি থেকে জামাতে যাওয়া, এগুলো অহরহ ঘটে। তো আদর্শিক লড়াইটা হলো এরকম। চীন কমিউনিস্ট একটি রাজনৈতিক দল, এটার বিরুদ্ধে হয়তোবা সেনা প্রধান গোপনে কাজ করছিলেন, এবং বলা হচ্ছে চীনের যিনি প্রেসিডেন্ট শি জিনপিং, তার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি ছিলেন এই সেনা প্রধান, এবং তিনি তাকে এক্সটেনশন দিয়ে, বুঝতে পারছেন 80 বছরের উপর তার বয়স, এই সেনা প্রধানকে এক্সটেনশন দিয়ে কিন্তু পদে রেখেছিলেন শি জিনপিং। আজ তিনি তার রাষ্ট্রের বিরুদ্ধে এবং এই শি জিনপিং এর বিরুদ্ধে গোপনে আমেরিকার হয়ে কাজ করছেন। তার মানে আপনি যখন কাউকে অতিরিক্ত মূল্য দেবেন বা অন্যায়ভাবে সাপোর্ট দেবেন, বুঝে নেবেন সে মঈনুল আহমেদ হতে পারে, সে কামার জাভেদ বাজওয়া হতে পারে, সে আসিফ মনির হতে পারে। তাই প্রতিটি ক্ষেত্রে যেমন আমরা মঈনুলের ইতিহাস জানি, মঈনুলকে বিএনপি বসিয়েছে, মঈনুল বিএনপিকে ক্ষমতাচ্যুত করে 16 বছর বাংলাদেশটা হাসিনার হাতে তুলে দিয়ে বাংলাদেশের 12টা বাজিয়ে ছেড়েছে এই মঈনুল। তার মানে এই রাষ্ট্রে এই পোশাক পরা বিশ্বাসঘাতকরা এই রাষ্ট্রগুলোকে ধ্বংস করে। দর্শক, আসছি 3 নম্বর প্রসঙ্গে। 3 নম্বর প্রসঙ্গ হলো ইরান, যেটা জানার জন্য আপনারা বসে আছেন সংবাদে। ইরানকে ঘিরে ফেলছে এই কথাটি গত 2-1 দিন ধরে আমরা বলছি। মার্কিন
গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে পাওয়া যাচ্ছে যে যে কোনো সময় আক্রমণ আসতে পারে। টার্কিশ গণমাধ্যম, চীনের গণমাধ্যম সহ বেশ কিছু গণমাধ্যম বলছে গালফ অফ ওমানে পৌঁছে গেছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার, সঙ্গে তাদের বেশ কিছু ডিস্ট্রয়ার পৌঁছে গেছে সেই এয়ারক্রাফট ক্যারিয়ার সাথে। সেখানে টমাহক মানে মার্কিন যে ভয়ঙ্কর অস্ত্র বা কি বলবো বোমা, টমাহকের অবস্থান পাওয়া গেছে। অর্থাৎ ইরানকে টমাহকের আক্রমণের জন্য এই প্রস্তুতি নিয়ে আসছে। এবং বলা হচ্ছে কাতার ওয়েজে B-2 বোম্বার্সেরও উপস্থিতি পাওয়া গেছে, যেটা দিয়ে ইরানে পারমাণবিক প্রকল্প আঘাত করেছিল আমেরিকা। তুর্কি এবং ইরানের গণমাধ্যমগুলো বলছে গালফ অফ ওমান পেরিয়ে ইরানের দিকে এগিয়ে আসছে এয়ারক্রাফট ক্যারিয়ার। আল জাজিরা বলছে যে ইরানের বিরুদ্ধে বিশাল প্রস্তুতি আমেরিকার, সেখানে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর একটা বিশাল উপস্থিতি পাওয়া গেছে, আল জাজিরা বলছে। এবং তারা বলছে যে মধ্যপ্রাচ্যে স্মরণকালের সবচেয়ে বড় প্রস্তুতি নিয়ে আমেরিকা এগিয়ে আসছে। তার মানে আমেরিকা ফুল ফ্রেম ওয়ারের জন্য, একটা বড় যুদ্ধের জন্য এগিয়ে আসছে। এখন যে কোনো একটি সময় এটি শুরু হয়ে যাবে। ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরান তাদের সব রকম প্রস্তুতি নিচ্ছে, তাদের বন্ধুদের কাছে গোপনে সাহায্য চাইছে, পাচ্ছে। কয়েকটি সূত্র দাবি করছে যে তুরস্কের সাথে ইরানের ব্যাক চ্যানেলে কথা হচ্ছে। অর্থাৎ তুরস্ক এবং ইরান, আপনারা জানেন যে প্রতিবেশী দেশ, যত যাই থাকুক তুরস্ক বারবারই ইরানের পাশে দাঁড়িয়েছে। তো এবারেও তুরস্ক ইরানের পাশে দাঁড়াচ্ছে এবং তুরস্ক চাইছে এই যুদ্ধ থেকে আমেরিকাকে ফিরিয়ে নিতে। এবং তুরস্কের এরদোয়ান ট্রাম্পের সাথেও এই বিষয়ে যোগাযোগ রাখছেন এমন তথ্য পাওয়া গেছে। তবে ট্রাম্প এই মুহূর্তে শুনছেন একজনেরই কথা, মিস্টার নেতানিয়াহু। কারণ ইরানের রেজিম চেঞ্জ হবে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকার টেনশন মুক্ত হওয়ার একমাত্র পথ। কারণ পুরো মধ্যপ্রাচ্যের এই মুহূর্তে মোড়ল বলা যায়, ক্ষমতাধর বলা যায় ইরানকে। আর এই ইরানকে দুর্বল করতে না পারলে ইসরায়েল নামক রাষ্ট্র টিকে থাকা কঠিন হয়ে পড়বে, এটি তাদের ভবিষ্যৎ চিন্তা। তো সবকিছু মিলে এই পরিস্থিতির মধ্যে আছে। পাশাপাশি আরবিয়ান কান্ট্রিগুলো ভাবছে, মানে আরব রাষ্ট্রগুলো ভাবছে, যদি এবার ইরান আক্রান্ত হয়ে যায় এবং ইরানের বড় রকম পরাজয় ঘটে যায়, তাহলে তাদের নেক্সট টার্গেট হবে আরব রাষ্ট্র। অর্থাৎ আরব রাষ্ট্রকে আর তোয়াক্কা করবে না এরা। এখন আরব রাষ্ট্র মহা এক বিপদে আছে। তারা বুঝতে পারছে না যে তারা আসলে কি করবে, কারণ তারা তাদের নতজানু চিন্তা চেতনা বা মাথা বিক্রি করা গোলামির যে জিনজির মাথায় নিয়ে বসে আছে, এটা তারা এখন আর খুলতে পারছে না। কারণ যখন ইরান সাইজ হয়ে যাবে, এরপরে আরব, ইসরায়েল, সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, জর্দান এদেরকে ডাকবে, থাপড়াবে আর দিকে গালপাত ঠাস করে এক চক্কর দিয়ে বলবে, তোর তেল যা আছে বাসা পাঠাই দিস, শোন তোর সুন্দর সুন্দর নারীগুলি বাসায় পাঠাই দিস, সোনা দানা যা আছে পাঠাই দিবি। এখন তো ইরানের একটা জুজুর ভয় দেখিয়ে তারা অনেক কিছু করে। ইরানকে সাইজ করার পর আরব মোটামুটি সাইজ করে ফেলবে এবং সেই দিকে যেতে চাচ্ছে। কিন্তু ইরান সাইজ করা সম্ভব। আজকে মার্কিন বেশ কয়েকজন হাই অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে আমেরিকা ভুল সিদ্ধান্ত নিচ্ছে এবং ইরানের আক্রমণটি হবে আমেরিকার জন্য আত্মঘাতী। কারণ ইরান তার রাষ্ট্র বা সার্বভৌমত্ব বা আলী খামেনিকে রক্ষায় যে পাল্টা প্রতিক্রিয়া দেখাবে, এটা ইউক্রেন রাশিয়ার মতো আমেরিকার বিশাল ক্ষতি করবে। এটি সত্য। কারণ ইরান তারা পুরো দস্ত, একদম পুরো ফুল শক্তি নিয়ে মাঠে নেমে গেছে এবং তারা ধরে নিচ্ছে যে কোনো সময় ইরানে আক্রমণ হবে, যে কোনো সময়, মানে এখন থেকে 1 মিনিটের মধ্যে। তাহলে পাল্টা প্রতিক্রিয়া কি? ইরান বলছে যে আমাদের প্রথম দুটো প্লেন, অর্থাৎ প্রথম স্টেজ যদি আমরা পার করতে পারি, দ্বিতীয় স্টেজ যদি আমরা পার করতে পারি, মানে আক্রমণের প্রথম দুটো স্টেজ পার করার পর তৃতীয় স্টেজটা হবে ইরানের জন্য টার্নিং পয়েন্ট, গেম চেঞ্জার পয়েন্ট। এটা বলছে ইরানের যারা সামরিকবিদ। অর্থাৎ প্রথম দিনই আমরা দেখলাম যে ইসরায়েল যখন ইরানে আক্রমণ করছে, প্রথম কয়েক ঘন্টার মধ্যে 20 জন হাই অফিসিয়াল নাই, ইরানের একদম সর্বোচ্চ পজিশনের 20টা লোক নাই হয়ে গেছে। সেই ইরান ব্যাক করছে, শুধু না ওদেরকে নাচায় ছাড়ছে। তো ইরানের এইবারে টার্গেটটা হলো যে প্রথম আক্রমণটার শুরুটা হতে পারে ইরানের ভেতরে থাকা ওদের এজেন্টদের মাধ্যমে, মানে ইরানের ভেতরে বিদেশি যে এজেন্ট গুলো আছে তারা হয়তো প্রথম কোনো ধাক্কাটা দিতে পারে
এটার জন্য ইরানের ভেতরে অভ্যন্তরে ব্যাপকভাবে কাজ করছে ইরানের এজেন্সিগুলো, যাতে করে পূর্বের মতো ইরানের ভেতরে কোনোভাবে বিদেশি এজেন্টরা কোনো বড় অঘটন ঘটাতে না পারে। এটা তারা মোকাবেলা করবে 1 নম্বরে। 2 নম্বর তাদের টার্গেট হলো আলী খামেনিকে রক্ষা। ইতিমধ্যে তাকে বাংকারে সরিয়ে ফেলা হয়েছে, ইমাম মানে যেটাকে বলি আমরা আলী খামেনি সাহেবকে সরিয়ে ফেলেছে, তার এক অজানা স্থানে রাখা হয়েছে। এই দুটো বিষয়ের পর 3 নম্বর স্টেজে ইরান চেষ্টা করবে পুরো অ্যারাবিয়ান অর্থাৎ আরব যে রাষ্ট্রগুলো আছে যেখানে মার্কিন ঘাঁটি আছে সবগুলোতে এট এ টাইম মিসাইল অ্যাটাকের জন্য, মানে একসঙ্গে কয়েক শত মিসাইল ছড়বে আরবের যে ঘাঁটিগুলো ব্যবহার করুক আর না করুক, অর্থাৎ আমেরিকা আক্রমণ করলে আমেরিকার ঘাঁটিকে টার্গেট করবে। এটা ইরানের ঘোষণা যে এট এ টাইম কয়েক শত তারা মিসাইল ছুটবে সেই ঘাঁটিগুলোকে টার্গেট করে। আর ইরান তো আজকে ঘোষণা দিচ্ছি, আর যেটা আমি প্রথম ভিডিওতে বলেছি, মার্কিন সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন এখন ইরানের টার্গেটে, যেটি চলে এসছে ইরানের খুব কাছাকাছি। এখান থেকে আমেরিকার যুদ্ধটা শুরু করতে চায়। সো ইরানের টার্গেট থাকবে ইব্রাহিম লিঙ্কনটা, যে বললাম ইব্রাহিম লিঙ্কন বা আব্রাহাম লিঙ্কন এই এয়ারক্রাফট ক্যারিয়ারটাকে ধ্বংস করা। আর এটার জন্য বলা হচ্ছে যে চীনের সর্বোচ্চ সহযোগিতা ইরানের জন্য আছে। ইরান এটিকে ধ্বংস করে একটি চমক দেখাতে চায়, আর এটি ধ্বংসের মাধ্যমে ইরান তার পূর্ণ নিয়ন্ত্রণ আবার নিতে চায়। পাশাপাশি ইরান বলেছে ইরান আক্রান্ত হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। বিশ্বে তেল যাতায়াতের মূল স্থানটিকে বন্ধ করে দেয়া মানে কি পুরো পৃথিবী অচল হয়ে যাওয়া। এই যুদ্ধ মামুলি কোনো যুদ্ধ হচ্ছে না, পুরো পৃথিবীর সিস্টেমকে অকেজ করে ফেলতে পারে। শেষ কথা, আমরা যুদ্ধ চাই না, শান্তির পক্ষে আমরা চাই প্রত্যেকটি বিষয়ের সমাধান হোক আলোচনার মধ্য দিয়ে। আর কোনো যুদ্ধ চাই না, আর কোনো রক্ত ঝরা দেখতে চাই না, মানুষের কান্না দেখতে চাই না।